আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের ধারাবাহিক পর্বের আজ আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 এর পদার্থের গঠন নিয়ে। পদার্থের গঠন নিয়ে আলোচনা করার জন্য সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। 2 নম্বরে আলোচনা করব পরমাণু ও অণু। 3 নম্বরে আলোচনা করব মৌলের প্রতীক ও সংকেত এবং 4 নম্বরে আলোচনা করব পরমাণুর ভিতরে যেসব কণা থাকে তা নিয়ে আলোচনা করব এবং 5 নম্বর এবং লাস্ট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বাংলে, যদি আমি সংজ্ঞাটা এখানে লিখি, যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। তাহলে আমরা যদি আবারই বলি, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মানে হচ্ছে আমরা ওই পদার্থকে যতই ভাঙি, ওইগুলোকে বাংলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এই মেন কথা হচ্ছে ওই পদার্থই শুধু পাওয়া যাবে, এছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাহলে তাকে বলা হয় মৌলিক পদার্থ। এখন যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে পুরো সিমিলার, শুধু একটু পার্থক্য আছে। যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়াও অন্য কোনো, যে পদার্থকে বাংলা সেই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায়, যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হিসেবে যদি আমরা এখানে বলি, মনে করেন হচ্ছে পানি, H2O। এখন এই H2O কে যদি ভাঙি, এখানে আমি কি পাচ্ছি? 2টা হাইড্রোজেন পাচ্ছি, একটা অক্সিজেন পাচ্ছি। তাহলে এখানে মেন কথা হচ্ছে যৌগিক পদার্থের ভিতরে ভাঙলে আমরা আলাদা আলাদা একাধিক পদার্থ পাবো, মানে ওই পদার্থটা বাদে আলাদা আলাদা অন্যান্য পদার্থগুলো পাবো, ওগুলাকে বলা হয় কি? যৌগিক পদার্থ। এখন আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের সংজ্ঞাগুলো যদি একসাথে বলতে চাই, মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বাংলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে বাংলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে এবং সেটা একাধিক পদার্থ হইতে পারে, পাওয়া যাবে, তখন তাকে বলা হয় যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের পর আমরা যদি আসি 2 নাম্বার আমাদের টপিক, 2 নাম্বার টপিকে যদি আসি, 2 নাম্বার টপিকে আছে পরমাণু এবং অণু। এখন পরমাণু কি? পরমাণু সবার আগে আমাদের জানতে হবে পরমাণু কি। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। পদার্থের
ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। পরমাণু বলে। তাহলে পরমাণু সংখ্যাটা কি পাইলাম? পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। পদার্থকে যখন আমরা পুরো ক্ষুদ্র রূপে পরিণত করব তখন ওইটাকে বলা হয় পরমাণু। আচ্ছা, পরমাণু শেষের আমরা পরে শিখবো হচ্ছে অণু কাকে বলে। পরমাণুর সাথে অণু নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত। এখন অণু কাকে বলে? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, আর অণু হচ্ছে কোথায় দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক পরমাণু, দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাহলে সংখ্যাটা যদি আমি আবার বলি, দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলা হয় অণু বলা হয়। তাহলে অণু বড় নাকি পরমাণু বড়? অবশ্যই, যেহেতু অণু দুইয়ের অধিক পরমাণু একত্রিত হওয়ার ফলে অণু তৈরি হয়েছে, তাহলে অবশ্যই আমাদের অণু আকৃতিতে বড়। তাহলে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাগুলোকে বলা হয় ওগুলোকে বলা হইতেছে পরমাণু। আর অণু কাকে বলে? দুইয়ের অধিক পরমাণু যখন একত্রিত হয়ে একাধিক রাসায়নিক বন্ধন, বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন আছে, এই রাসায়নিক বন্ধনে যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার পর যে আউটপুটটা পাওয়া যাবে তাকেই বলা হইতেছে আমাদের অণু। কথা ক্লিয়ার? তাহলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানি হচ্ছে মৌলের প্রতীক এবং সংকেত সম্পর্কে। আচ্ছা, মৌলের প্রতীক এবং সংকেতে যাওয়ার আগে আমরা যেহেতু অণু এবং পরমাণু পড়ে ফেলছি, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পড়ি। টোটাল আমাদের মৌল আছে কয়টি? আমাদের টোটাল মৌল আছে, পর্যায় সারণীতে আমাদের টোটাল মৌল আছে পর্যায় সারণীতে টোটাল আমাদের মৌল আছে 118টি। 118টি। এই 118টি মৌলের মাঝে আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায়, মানে প্রকৃতিতে অনেক আগে থেকেই বিরাজ করছে। কয়টি? প্রকৃতিতে পাওয়া যায় 98টি। এই 98টি মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে 20টি থাকে তা হচ্ছে আমাদের রসায়নাগারে বা পরীক্ষাগারে তৈরি। এই 20টি হচ্ছে আমাদের পরীক্ষাগারে তৈরি। তাহলে এগুলাকে বলা হয় প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। আর এই 20টি হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়েছে। গবেষণাগারে কি করা হয়েছে? গবেষণাগারে তৈরি করা হয়েছে। টোটাল আমাদের 118টি মৌল আছে। এই মৌলর মাঝে
98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি গবেষণাগারে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আছে তা হচ্ছে আমাদের মানব শরীরে টোটাল 26টি মৌল পাওয়া যায়। কয়টি পাওয়া যায়? আমাদের মানব শরীরে টোটাল 26টি মৌল পাওয়া যায়। ওকে, তাহলে এই হলো আমাদের মৌলের আপাতত ধারণা। তা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল আছে, এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি গবেষণাগারে পাওয়া যায়, এবং এই 118টার ভিতরে আমাদের শরীরে পাওয়া যায় টোটাল 26টি মৌল। এখন আমরা শিখব মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক। মৌলের প্রতীক। মৌলের প্রতীকের সংকেত কি? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে। মৌলের প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে। এখন মৌলের প্রতীক যদি আমি বলতে চাই, তাহলে যদি বলি হচ্ছে হাইড্রোজেন ইংরেজি নাম, হাইড্রোজেন হচ্ছে ইংরেজি নাম, হাইড্রোজেন বললাম, বা অক্সিজেনের যেহেতু অক্সিজেন ইংরেজি নামে বলছি সংক্ষিপ্ত রূপকে, তাহলে অক্সিজেনকে প্রকাশ করা হয় ও দ্বারা। শেষ, এটা হলো আমাদের অক্সিজেন। এখন ইংরেজি নামের এটা দ্বারা বুঝলাম, কিন্তু এখন যদি বলি ল্যাটিন নাম, এখানে আমরা ইংরেজি নামের একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম অক্সিজেনের প্রতীক হচ্ছে মৌলের প্রতীক হচ্ছে অক্সিজেন, মৌলের প্রতীক হচ্ছে ও। আর যদি ল্যাটিন নামে বুঝাই, ল্যাটিন নাম যদি বলতে যাই, তাহলে আসে আমাদের হচ্ছে এটা কি? ক্যালিয়াম। এটা হচ্ছে ল্যাটিন নাম, পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইংরেজি নাম, এটা হচ্ছে ইংরেজি নামের সংক্ষিপ্ত, মানে ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্সিজেনের ও। আর আমি নিজে নিচে লিখছি এটা হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়ামটা হচ্ছে আমাদের ল্যাটিন নাম। কিসের ল্যাটিন নাম এটা? ক্যালিয়াম। ওকে, ক্যালিয়াম হচ্ছে আমাদের পটাশিয়ামের ল্যাটিন নাম। তাহলে আমরা এক্সাম্পলের দ্বারা দুইটাই ভালোভাবে বুঝতে পারছি। তা হচ্ছে মৌলের প্রতীক কি? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে। এখন ইংরেজিতে যদি অক্সিজেনের ইংরেজি হচ্ছে অক্সিজেনের ইংরেজি নাম অক্সিজেন, এই কারণে এখানে ও হয়েছে মৌলের প্রতীক। আর ল্যাটিন ভাবে যদি বলতে চাই ক্যালিয়ামের এখানে কি হয়েছে? পটাশিয়াম। এটা মূলত হচ্ছে পটাশিয়াম। ওকে, শেষ। তাহলে আমরা শিখবো হচ্ছে, এবার যেহেতু মৌলের প্রতীক শেষ হয়েছে, আমরা শিখবো হচ্ছে সংকেত।
তাহলে আমরা যাই সংকেতে। সংকেত, সংকেতের সংজ্ঞা হচ্ছে কোন মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোন মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। তাহলে সংকেত এখানে কিভাবে সংকেত বুঝাবো? নরমাল কথা, পানিকে যদি আমরা সংকেত আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? পানি দুইটা হাইড্রোজেন অণু একত্রিত হবে এবং একটা অক্সিজেন যদি একত্রিত হয় তাহলে আমাদের পাবো হচ্ছে পানি, এটাই তার সংকেত। এছাড়া যদি আমি সহজভাবে বুঝাই, একটি অক্সিজেন হচ্ছে যদি ও আকারে লিখি তাহলে এটা হবে প্রতীক। এটা কি? শুধুমাত্র প্রতীক। প্রতীক বলছিলাম কি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে। তাহলে ইংরেজি এর নামের প্রথম অক্ষর নিচে অক্সিজেন, এই কারণে এটা হলো কি প্রতীক। আর যদি আমি লিখি দুইটা অক্সিজেন একত্রিত হওয়ার ফলে যে আমাদের দুইটা অক্সিজেন একত্রিত হলে যে আমরা O2 আকারে পাবো তা হলো আমাদের সংকেত। এগুলা কি? সংকেত। প্রতীক, আবার বলছি, প্রতীক হচ্ছে শুধু ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরকে আমরা প্রতীক বলি বা সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলি। আর হচ্ছে সংকেত হচ্ছে কোন মৌল বা যৌগের, এখানে আমি অক্সিজেন ধরে নিলাম, মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন মৌল আর যৌগ এইটাকে কি করছে, আমি দুইটা অক্সিজেনের মাধ্যমে দুইটা অক্সিজেন যদি একত্রিত করি তাহলে O2 হয়, এই O2 কেই বলা হইতেছে আমাদের এখানে সংকেত। আমাদের মৌলের প্রতীক ও সংকেত প্রথমে থেকে আমি যদি বলি, মৌলিক পদার্থ, পরমাণু এবং অণু, মৌলের প্রতীক ও সংকেত। এবার শিখবো আমরা পরমাণুর ভিতরের কণা। পরমাণুর ভিতরের কণা, তাহলে আমি এখানে টপিকটাকে লিখে ফেলি। পরমাণুর ভেতরে কণা, কণা সমূহ। ওকে, পরমাণুর ভেতরে কি কি কণা থাকে? এখন আমরা পড়বো হচ্ছে পরমাণুর ভিতরের কণা। পরমাণুর ভিতরের কণা হচ্ছে পরমাণুর ভেতরের কণা সমূহের ভিতরে পরমাণুর কয়েকটি মূল কণিকা রয়েছে। পরমাণুর 3টি মূল কণিকা রয়েছে। প্রথমটি হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন এবং 3 নম্বরটি হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রন হচ্ছে মূল কণিকার ভিতরে একটি প্রধান পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। আর এই নিউট্রন এবং প্রোটনকে কেন্দ্র করে বাইরে ঘুরতে থাকে কে? ইলেকট্রন।
এখন এই মূল তিনটা কণিকার ভিতরে যেহেতু ভিতরের কণাগুলোর কথা আলোচনা করছি, তাহলে কণাগুলোর ভিতরে আলোচনা করতে হলে আমাদের এই কণাগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে হবে। এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, ইলেকট্রনকে প্রকাশ করা হয়, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে পরমাণুর ভিতরে যে আমরা তিনটি কণা সম্পর্কে জানতে পারলাম তা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন ইলেকট্রনের যদি প্রকৃত চার্জ, এখানে আমাদের এই ভিতরের যে কণাগুলো আছে এগুলোর প্রকৃত চার্জ জানতে হবে, প্রকৃত ভর, আপেক্ষিক আদান আর আপেক্ষিক বল, দুইটা, মানে এখানে দুইটা জিনিসই, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে প্রকৃত ভর এবং প্রকৃত চার্জ, আর হচ্ছে এই দুইটা হচ্ছে প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ এবং আপেক্ষিক বল। আচ্ছা, এখন এখানে এই যে আমি আদান অথবা চার্জ দুইটা একই জিনিস, আদান অথবা চার্জ দুইটা এক জিনিস। ওকে, এখন আমি ইলেকট্রনের কি বলে প্রকৃত চার্জ সম্পর্কে জানি। ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব। সি দ্বারা এখানে বোঝানো হইতেছে কুলম্ব, সি দ্বারা বোঝানো হচ্ছে কুলম্ব। ওকে, কুলম্ব হচ্ছে চার্জের একক। তাহলে ইলেকট্রনের প্রকৃত চার্জ কত? -1.60 × 10⁻⁻19 কুলম্ব। আর প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর, আচ্ছা ভরে পরে যাচ্ছি, আমরা আগে সবগুলোর আগে চার্জ শেষ করে নিই। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব, আর প্রোটনের হচ্ছে +1.60। এই দেখেন এখানে পুরো মানের সেম, শুধু ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারলাম, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আধান। ঋণাত্মক, ইলেকট্রন কি? ঋণাত্মক চার্জবাহী আধান। আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী, ধনাত্মক চার্জবাহী। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জবাহী এবং প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী, কিন্তু এখানে মান পুরো সেম না। 1.60 × 10⁻⁻19 আর প্রোটনে হচ্ছে +1.60 × 10⁻⁻19। কিন্তু কি বলে নিউটনের কোনো প্রকৃত চার্জ নেই, নিউটনের প্রকৃত চার্জ 0 কুলম্ব। ওকে, এবার যদি প্রকৃত ভরে আসি, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। এখানে কথা হচ্ছে এই যে এখানে আছে কি গ্রাম, কিন্তু আমাদের তো পরীক্ষার হলে যদি কেজিতে চাই তখন কি করব? ওকে, কেজিতে চাইলে আমি এখানে দেখাচ্ছি। যদি এটাকে কেজিতে নেই, আচ্ছা গ্রামকে যদি আমরা কেজিতে নেই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হয়। সেম এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। 1000 দিয়ে ভাগ দিলে আমাদের কি হয়? 9.11 × 10⁻31 -31 কেজি হয়ে যায়। এখন এটা কিভাবে করলাম? 1000 দিয়ে, নরমালি এটাকে 1000 দিয়ে ভাগ দিছে। এখন 1000 দিয়ে ভাগ দিলে অবশ্যই কি বলে এখান থেকে শুধু 3টা মান বৃদ্ধি পাবে। ভাগ দেওয়ার কারণে এখানে কি হবে? 3টা মান বৃদ্ধি পাবে। দেখেন আছে 28, আমি লিখছি 31। সেম ভাবে যদি এটাকে বলি, প্রোটনের চার্জ প্রকৃত ভর কত আছে? 1.673 × 10⁻⁻24 গ্রাম। এটাকে যদি আমি ইয়াতে প্রকাশ করি, কেজিতে প্রকাশ করি, এটা তো গ্রামে আছে, যদি কেজিতে প্রকাশ করি তাহলে কি হবে? শুধু পুরাটা সেম থাকবে, শুধু এরপরে হবে হচ্ছে ইনটু 10⁻⁻27 কেজি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের মুখস্থ যদি আমরা গ্রামে করি কোনো প্রবলেম নাই, যদি কেজিতে করি তাহলেও কোনো প্রবলেম নেই। আমাদের কথা হচ্ছে আমাদের এগুলো মুখস্থ থাকতে হবে, এই মানগুলো, বিশেষ করে এই দুইটা সারি তো মুখস্থ থাকতেই হবে আমাদের। এই যে কলামগুলা, প্রকৃত চার্জের যে কলামটা এবং প্রকৃত ভরের যে কলামটা, এই দুইটা মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে। এখন আমরা যেটা বলতেছিলাম, প্রকৃত ভরের ভিতরে যখন আমরা গ্রাম দিয়ে শিখবো, পরে কেজিতে কনভার্ট করতে হলে শুধুমাত্র 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, মানে হচ্ছে এখানে ইনভার্সের এখানে 3টা সংখ্যা বাড়িয়ে দিব, কারণ 1000 দিয়ে ভাগ দিলে ওখানে একের পরে যে 3টা শূন্য থাকে, এখানে শুধুমাত্র 3টা শূন্য বাড়ানো হয়েছে এখানে। ওকে, এখন নিচেরটার ভিতরে সেম করছি 1.67 × 10⁻⁻24 গ্রাম, কিন্তু কেজিতে নিলে হবে 10⁻⁻27 গ্রাম, 27 কেজি হবে। আর এখানে নিউটনেরও কিন্তু কি বলে
ভর আছে, নিউটনের ভর প্রোটনের ভর চেয়ে কিছুটা পরিমাণ বেশি, মানে অল্প কিছুটা। কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এটাকেও যদি কেজিতে নিতে চাই তাহলে কি হবে? সবাই একটু বলার চেষ্টা করেন। এখান থেকে সেম থাকবে, শুধু ইন্টু 10⁻27, এটাও কেজি হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন তাহলে আমরা প্রকৃত আদান আর প্রকৃত ভর শিখলাম এবং আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর সম্পর্কে জানবো। ইলেকট্রনের প্রকৃত আদান -1, আপেক্ষিক আদান -1। কি কারণে মাইনাস? সহজভাবে মনে রাখবো, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, এই যে এখানে বলে দিয়েছি ইলেকট্রন নেগেটিভ মানে ঋণাত্মক, এই কারণে -1। আর প্রোটন হচ্ছে ধনাত্মক, এই কারণে +1। নিউটনের তো কোনো চার্জই নেই, তাহলে এটা 0, শেষ। সহজ কথা, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক সে কারণে -1, প্রোটন যেহেতু ধনাত্মক সে কারণে +1। আর নিউটনের তো প্রকৃত কোনো চার্জই নেই, তাহলে তার আপেক্ষিক কোনো চার্জ নেই। ওকে, এবার ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। আপেক্ষিক ভর কত? 0। প্রোটনের আপেক্ষিক ভর 1 এবং নিউটনের আপেক্ষিক ভর 1। কথা কি বুঝাইতে পারছি? এখানে তাহলে আমাদের করতে হবে কি, এই যে টেবিলটা, এই টেবিলটা আমাদের অবশ্যই কি করতে হবে? মুখস্থ থাকতে হবে। এই দুইটা তো মাস্ট, এই দুইটা কলাম আমাদের মাস্ট মুখস্থ রাখতেই হবে। এখন আমি কি এই যে কনভার্টটা আপনাদেরকে বুঝাইতে পারছি যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম থেকে কিভাবে কেজিতে দিব? নর্মাল যেভাবে করি 1000 দিয়ে ভাগ দিতে হবে। আপনারা ক্যালকুলেটরে 1000 দিয়ে ভাগ দিলে হবে, আর যদি আপনারা বলেন যে না আমরা তো জানি এখানে 3 বাড়ায় দিলে হবে, তাহলে 3 বাড়ায় দিব, শুধু, শেষ। গ্রাম থেকে কেজিতে ইনভার্সের সময়, এটা কিন্তু মনে রাখতে হবে, ইনভার্সের সময়। আপনি যদি ইনভার্স যদি না থাকে, মানে সামনে যদি মাইনাস না থাকে তারপর যদি করেন তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। এখানে যদি মাইনাস থাকে তখন আপনি 3 বাড়াইতে পারবেন, মনে থাকে। আর যদি এইভাবে অনেক বেশি কি করে গোলেমেল লাগে তাহলে আপনারা করতে পারেন ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমরা পরমাণুর ভিতরে যে কণা সমূহ আছে এগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পেলাম। তাহলে আমরা এবার লিখবো কি বলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। সহজে আমাদের এগুলো শেষ হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে। আচ্ছা, আমি আগে এগুলো সবগুলো মুছে দেই। আগে সংখ্যাটা শিখি, তারপর এই পারমাণবিক সংখ্যাটা কি আর কি বলে ভর সংখ্যাটা কি তা আমরা বুঝতে পারবো। আগে একটু সংখ্যাটা লিখি। পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা পারমাণবিক সংখ্যাটা যদি বলতে চাই, কোন মৌলের একটি পরমাণুতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটিন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। এখন কথা হচ্ছে, এখানে তো কথা হয়েছে নিউক্লিয়াসের কথা, এখন নিউক্লিয়াস জিনিসটা কি? তাহলে চলেন আমরা আগে নিউক্লিয়াসটা জেনে আসি। এখানে একটা কথা আসছে না, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি?
একটি মৌলের কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই, সংখ্যা বানান এখানে ভুল লিখছি, প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ওকে, শেষ। এখন নিউক্লিয়াসটা কি? এই যে আমরা তিনটা জিনিস শিখে আসলাম না, প্রথমটা হচ্ছে ইলেকট্রন, পরেরটা হচ্ছে প্রোটন এবং পরেরটা হচ্ছে নিউট্রন। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন শিখে আসলাম, এগুলা ইলেকট্রন মানে কিভাবে থাকে আমাদের এই দুইটা জিনিস, প্রোটন এবং একটি পরমাণুর কেন্দ্র আছে, একটি পরমাণুর নির্দিষ্ট একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রের ভিতরে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। নিউট্রন এবং প্রোটন থাকে কোথায়? কেন্দ্রে। এটাকে বলা হয় কেন্দ্র। কি বলা হয় এটাকে? কেন্দ্র। আর এই কেন্দ্রের নামটাই হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রের নামই কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ওকে, আবার যদি আমি বলি একটি নির্দিষ্ট পরমাণু, আচ্ছা পরমাণুর আরেকটি কক্ষপথ দিই, এইটা হচ্ছে পরমাণু, সম্পূর্ণ একটি, এটা হচ্ছে আমাদের কি? একটি পরমাণু। এই পরমাণুর একটি নির্দিষ্ট কেন্দ্র আছে, ওই কেন্দ্রের ভিতরে থাকে কি? এখানে এই তিনটা উপাদানের ভিতরে মৌলিক যে মূল কণিকা যে তিনটা পাইলাম, ওই তিনটা থেকে দুইটা মানে কি বলে প্রোটন এবং নিউট্রন, এগুলা থাকে কেন্দ্রে। এই কেন্দ্রের নাম প্রোটন এবং নিউট্রন যখন একত্রিত অবস্থায় থাকে ওগুলাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বা প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে বাহিরে যে কক্ষপথ আছে, এই কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে এটা বুঝতে পারলাম, নিউট্রন এবং প্রোটন থাকে কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে। এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। আর বাইরে যেগুলো থাকে এগুলাকে এই গোল যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে বলা হয় কক্ষপথ। কি বলা হয়? কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট, অনেক কিছু বলা যেতে পারে। ওকে, আমি আপাতত এটা লিখলাম কক্ষপথ এবং শক্তি স্তর, এইটা বলা হয়। এখন তাহলে আমরা কি বলছি? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। তাহলে এখানে শুধু মাত্র কার কথা উল্লেখ করা হয়েছে? এই প্রোটনকে বোঝানো হইতেছে। এখানে দেখেন, সঙ্গে আসি, কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, তাহলে এই যে প্রোটন সংখ্যা আছে, এই প্রোটন সংখ্যাকে উল্লেখ করা হচ্ছে। প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে কি আমরা বুঝতে পারছি এখানে নিউক্লিয়াস জিনিসটা কি? আমি আবার বলছি, আমাদের যে কি বলে মৌলের ভিতরে যে কণা আছে, এই কণার ভিতরে টোটাল তিনটি কণার কথা উল্লেখ আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভিতরে আমরা নিউক্লিয়াসের একটি কেন্দ্র আছে, এই কেন্দ্র পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? প্রোটন এবং নিউট্রন। আর এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ওকে, এই যে ঘুরতে থাকে, তাহলে ভিতরে যে কয়টি প্রোটন থাকে, বাইরে সেই কয়টি কি থাকে? ইলেকট্রন থাকে। এখানে আমরা ওদিকে যাচ্ছি না, আমরা বলতেছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে পরিমাণ প্রোটন থাকে ওটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এখন এটা যেই মৌলই হোক, ভিতরে যে কয়টা প্রোটন সংখ্যা থাকবে সেটাই হবে তার পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা যেহেতু বোঝা গেছে, এখন আমরা আসি ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা শেষ, তাহলে আমরা আসি এখন ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যাটা কি? কোন পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কোন পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ডাইরেক্ট আমরা বলতে পারি ভর সংখ্যা।
যোগফলকেই ভর সংখ্যা বলা হয়। কোন পরমাণুতে উপস্থিত মৌল এবং প্রোটন সংখ্যার যোগফলকেই ভর সংখ্যা বলে। ভর সংখ্যা বলে। এখন তাহলে আমরা এইখানে শিখছিলাম নিউক্লিয়াসের ভিতরে যে শুধুমাত্র প্রোটন সংখ্যা, কিন্তু এখানে বলছে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন দুইটাই আছে, দুটোটার কথা বলা হইতেছে। এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে বলতেছে প্রোটন এবং নিউট্রন দুইটা। উপরে শুধুমাত্র প্রোটনের কথা বলছিল, যদি শুধুমাত্র প্রোটন হয় তাহলে হবে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর প্রোটন এবং নিউট্রন এই দুইটা একত্রিত করে আমরা যোগফল আকারে যেটা পাবো সেটাকে বলা হইতেছে আমাদের ভর সংখ্যা। এখন কিন্তু আমাদের এখানে তো শুধুমাত্র নিউটন সংখ্যা নিয়ে কোনো কিছু বলা হয়নি, তাহলে আমরা একটা কি বলে মৌলর চিত্রের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই দুইটা কি হয়েছে, পারমাণবিক সংখ্যা কাকে বলে এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কোন মৌলের একটি পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কি বলা হয়, কোন পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বা যোগফলকেই কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখি, তা হচ্ছে আমরা একটা চিত্র আঁকি। এটাকে আমরা একটা মৌল হিসেবে বিবেচনা করছি। কি মৌল? এই এক্স কে একটা যে কোনো একটা মৌল, যে কোনো মৌল হতে পারে। কি এক্স হচ্ছে আমাদের যে কোনো একটি মৌল। ওকে, এই মৌলর এখানে থাকে আমাদের এ, এখানে থাকে মৌলের উপরে, এখানে থাকে বাম পাশে উপরে থাকে এ, নিচে থাকে জেড। ওকে, আর এখানে থাকে প্লাস, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতেই পারে। এখন এগুলো দ্বারা কি বুঝাতে চাচ্ছি আমি, এ দ্বারা বোঝানো হচ্ছে, জেড দ্বারা কি বোঝানো হচ্ছে, এবং প্লাস মাইনাস দ্বারা কি বলেছে। এই প্লাস মাইনাস দ্বারা আমরা বুঝাই এগুলো হচ্ছে আদান, আদান বা চার্জ, আদান বা চার্জ। ওকে, এ দ্বারা কি বোঝানো হচ্ছে আর জেড দ্বারা কি বোঝানো হচ্ছে? এ দ্বারা বোঝায় আমাদের ভর সংখ্যা। কি সংখ্যা? একটু আগে যে ভর সংখ্যা শিখলাম না, প্রোটন এবং নিউট্রনের মিশ্রণ, তাহলে আমরা এখানে লিখি পি প্লাস এন, প্রোটন এবং নিউট্রনের মিশ্রণের ফলে পাচ্ছি কি আমাদের এ। এ দ্বারা বোঝানো হচ্ছে ভর সংখ্যা। মানে কোন মৌলে বা মৌলের উপরে যদি আমাদের কি থাকে, কোন একটা সংখ্যা থাকে, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি হিসেবে আখ্যায়িত করব বা কি বলবো এটাকে, ওটাকে বলবো ভর সংখ্যা। আর নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি হচ্ছে? জেড দ্বারা বোঝানো হচ্ছে পারমাণবিক, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যার ভিতরে শুধু খালি প্রোটনের কথা উল্লেখ ছিল না? প্রোটনের কথা উল্লেখ ছিল। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যাকে বলে কি, মানে নিউটন এবং প্রোটন সংখ্যার সমষ্টিকেই বলা হয় প্রোটন সংখ্যা। আচ্ছা, তাহলে এগুলো যেহেতু আমরা এক্স দ্বারা বোঝাচ্ছে একটা মৌল, প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে চার্জ বা আদান, এ দ্বারা বোঝাচ্ছে ভর সংখ্যা এবং জেড দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখানে আমাদের লাস্টের কথা হচ্ছে, এখানে আমাদের নিউটন বের করতে হবে। নিউটন, এখানে তো আমাদের প্রোটন কি বলে প্রোটন সংখ্যা দেওয়াই আছে। আচ্ছা, এইটাকে আমরা কি পারমাণবিক সংখ্যা কি আরেকভাবে বলতে পারি না প্রোটন সংখ্যা? কারণ যে কটা পারমাণবিক প্রোটন সংখ্যা যে কটা থাকবে, পারমাণবিক সংখ্যা সেম হবে। তাহলে কি আমি এটাকে আরেকটা নাম দিতে পারি? এটাকে কি আরেকটা ভাবে বলতে পারি প্রোটন সংখ্যা? হ্যাঁ, অবশ্যই আমরা এটা বলতে পারি যে পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তাই। আচ্ছা, তাহলে আমরা প্রোটন সংখ্যা পাচ্ছি। প্রোটন সংখ্যা যদি পেয়ে থাকি, তাহলে আমরা কিভাবে নিউটন সংখ্যা বের করব? নিউটন সংখ্যা সমান সমান এ মাইনাস জেড। এখন এ দ্বারা কি বোঝাচ্ছে? ভর সংখ্যা, এবং জেড দ্বারা কি বোঝাচ্ছে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। মেন কথা হচ্ছে আমাদের ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই, তাহলে আমরা আমাদের নিউটন সংখ্যা বের করতে পারবো। এখন এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে নেই, সোডিয়ামকে নিলাম। যদি এক্সাম্পল হিসেবে আমি সোডিয়ামকে নেই, এখানে সোডিয়ামের উপরে যে সংখ্যাটা আছে এটাকে কি বলে? এই যে 23 আছে, এটাকে কি বলে? ভর সংখ্যা। তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি?
ভর সংখ্যা ইকুয়াল টু 23 দেখতে পারি। ওকে, ঠিক আছে। আর এই যে নিচে হচ্ছে এটাকে জেড, এই যে এখানে এটাকে জেড দ্বারা প্রকাশ করতেছি না, উপরে ছিল এ, এটাকে লিখতেছি ভর সংখ্যা, নিচে ছিল জেড যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি পারমাণবিক সংখ্যা লিখতে পারি, শর্টকাটে লিখলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা এখানে কত আছে? 11 আছে, 11 আছে না? ওকে, এখন বলছে কি নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা করতে হলে কি করতে হবে? উপর মানে ভর সংখ্যা থেকে এ থেকে জেড, এটাকে আমরা এ ধরছি আর এটাকে ধরছি জেড। এখন এই দুটো বিয়োগফল না, তাহলে আমি বের করি নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা ইকুয়াল টু এ বলতে এখানে বুঝাইছে হচ্ছে 23 আর জেড বলতে বুঝাইছে 11। নেন, এটা বিয়োগ করলে কত হয়? 12 হয়েছে। এই নিউটন সংখ্যা তাহলে আমাদের কত বের হলো? 12। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই আজকের পদার্থের চ্যাপ্টার, কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 3 এর পদার্থের গঠনে কি কি শিখতে পারলাম? মৌল এবং মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, অণু এবং পরমাণু, মৌলের প্রতীক এবং সংকেত, পরমাণুর ভিতরে বিভিন্ন কণা, এই কণার ভিতরে আছে আমাদের 3টি কণা, পরমাণু কি বলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং পরবর্তীতে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এবং একটি আমরা এখানে নিউটন বের করার জন্য একটি সূত্র পেলাম। আর এখানে একটি মৌলের ভিতরে কোথায় কি কি থাকে, উপরে কোনটা থাকে, বাম পাশে উপরে, তারপর ডান পাশে উপরে, বাম পাশে নিচে, কোনটাকে কি কি বলে, তা সবকিছু আমরা এখানে জানতে পারলাম। যে উপরেটা থেকে ভর সংখ্যা, নিচেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, আর ডান পাশে উপরে যেগুলো প্লাস মাইনাস আকৃতিতে থাকে সেগুলোকে বলা হয় চার্জ। ওকে, তাহলে আজকে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর পর্ব 1 আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।